মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে এই বিজনেসটা। হার্ট, চোখ, কিডনি সহ শরীরের মূল্যবান জিনিসগুলো নিয়ে সেগুলো অন্য জায়গায় সাপ্লাই দেওয়াটা আমাদের কাজ। আর অন্যান্য দেশে পাঠানোর কাজটা আমাদের উঁচু লেভেলের লোকরা করে। আর লাশের ভেতর করে স্মাগলিং করাটা অন্য বিজনেস। ওটাও পরিচালনার জন্য অন্য আলাদা গ্রুপ আছে। মানুষের ভেতরের মূল্যবান জিনিসগুলো নেওয়ার পর বুকের আর পেটের অংশে মূল্যবান বিভিন্ন স্মাগলিং এর অবৈধ জিনিস ঢুকিয়ে সেলাই করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় লাশ বলে। এতটুকু বলেই একটা নিঃশ্বাস নিল লোকটা চোখে মুখে ক্লান্তির ছাপ ভেসে আছে, সেই সাথে চাপা ভয়ও। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি লোকটা। এমন অবস্থায় তার উপর মানসিক অত্যাচারটা করা ঠিক মনে করছে না রুশান। তাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সহকারী আজিমকে বলে লোকটাকে খাইয়ে বিশ্রামের জন্য রুমে নিয়ে যেতে। কারণ এমন অবস্থায় লোকটা সুস্থ না হয়ে যদি উল্টো মারা যায় তাহলে সকল প্ল্যানই ভেস্তে যাবে। সকালে ব্রাশ করতে ছাদে হাঁটছে নিবিড়, হাতে একটা পানির মগ। ওয়াশরুমে গিয়ে দেখে পানির লাইনের সমস্যা হয়েছে নাকি টাঙ্কিতে পানি নেই তাও বুঝতে পারছে না সে। তাই পানি নিয়ে ব্রাশ করতে করতে ছাদে এসে উঠেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ে পাশের বাসার ছাদে। দেখে ছাদে নতুন একটা মেয়ে হাঁটাহাঁটি করছে। মেয়েটাকে আগে কখনই দেখেনি সে, হয়তো নতুন উঠেছে, নয়তো মেহমান। তবে মেয়েটা বেশ সুন্দরী আছে। ছাদের কিনারায় গিয়ে ফুল গাছগুলোর সামনে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল নিবিড়, যেন লাফ দিয়ে ওই ছাদে চলে যেতে ইচ্ছা করছে তার। মেয়েটা কয়েকবার আর চোখে তাকিয়ে নিবিড়কে লক্ষ্য করলো। যখন বুঝতে পারলো নিবিড় তার দিকেই তাকিয়ে আছে তখন সেও ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। নিবিড়ের দিকে তাকিয়ে হাতে তুড়ি বাজালো মেয়েটা। যদিও নিবিড় শুনতে পেয়েছে কিনা তার সন্দেহ আছে, তবুও তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, সমস্যা কি আপনার? অনেকক্ষণ ধরে দেখছি এদিকে হা করে তাকিয়ে আছেন। নিবিড় এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলে, চাঁদ দেখছিলাম। মেয়েটা এবার আকাশের দিকে তাকিয়ে বলে, দিনে দুপুরে চাঁদ পেলেন কোথায়? নিবিড় মুখে পানি নিয়ে কুলি করে তা নিচে ফেলে বলে, যদি বলি চাঁদটা আপনি তাহলে কি খুব বেশি মাইন্ড করবেন? মেয়েটা এবার লজ্জা পেল খানিকটা। প্রতি উত্তরে কিছু বলল না নিবিড়কে। কিন্তু এদিকে নিবিড় জিভে কামড় দিয়ে এক হাত মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ মেয়েটার সাথে কথা বলতে বলতে তার মুখ থেকে ফেলা পানিটা সোজা গিয়ে পড়লো তুষারের গায়ে। বেচারা এই সাত সকালে রেডি হয়ে কোথায় যেন বের হচ্ছিল। দুই বাসার মাঝখানে রোড ধরে হাঁটতেই কিছু ফেনাযুক্ত পানি এসে আছড়ে পড়ে তার গায়ে। ততক্ষণে নিবিড় জিভ কামড় গড়ে ছাদ থেকে নেমে গেল, আর মেয়েটা এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। তুষার মাথা তুলে উপরে তাকালে সেই মেয়েটাকে চোখে পড়লো তার। তুষার পুনরায় ঘরে ফিরে এসে দেখে নিবিড় বেডে বসে একটা বই খুলে সেই বইয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যেন কিছুই জানে না সে। তুষার সামনে এসে দাঁড়ালে নিবিড় বলে, কিরে এই অবস্থা কি করে হলো তোর? তুষার রাগি লুক নিয়ে বলে, দেখতে পাচ্ছিস না কি অবস্থা হলো? একটু আগেই তোকে ব্রাশ নিয়ে ছাদে যেতে দেখলাম আমি। নিবিড় মুহূর্তে কথা বানিয়ে বলল, আমি ছাদে গেলেই যে তোর উপরে সব ফেলবা বিষয়টা তো এমন না। তুষার রেগে বলে, তাহলে কে করেছে এসব? নিবিড় বলে, বিপরীত ছাদের একটা মেয়ে। নিবিড় মেয়ের কথা বলল কারণ সে জানে যে মেয়ের কথা বললেই তুষারের রাগ সব পানি হয়ে যাবে। ঠিক তাই হলো। তুষারের রাগী মুখ মুহূর্তেই স্বাভাবিক হয়ে এলো, আর শার্ট খুলতে খুলতে বলে, আচ্ছা বাদ দে ওসব, মেয়েটা হয়তো খেয়াল করেনি। বিনিময়ে বইয়ের আড়ালে মুখ ঢেকে একটু মুচকে আসে নিবিড়। সকালে নাস্তার টেবিলে বসে আছে রাজ, রুশান, নিবিড় আর তুষার। ফৈদানটি নাস্তা বানিয়ে সবার সামনে এসে বসলো। জামার নাজেহাল অবস্থা হওয়ায় সকালে আর বের হতে পারেনি তুষার, মুডটাই নষ্ট হয়ে গেছে। এদিকে ফৈদানটির মনটা আজ খুবই বিষণ্ণ। তাদের ফ্রেন্ডস মহলের পাঁচজনকেই যে নিজের ছেলের মতো খুব আপন করে নিয়েছে সে। তার মাঝে সবচেয়ে বোকা ছেলেটা ছিল নিলয়। আজ 2 দিন ধরে কোনো যোগাযোগ করছে না সে। না জানি ছেলেটার কোনো বিপদ হয়েছে নাকি। গতকাল নিবিড় ও তুষার সকাল থেকে দুপুর অব্দি খুঁজেছে, এরপর আবার বিকেল থেকে রাত অব্দি, কিন্তু কোনো খোঁজ পেল না তার। তাদেরকে এমন বিষণ্ণ দেখে রুশান খাওয়া ছেড়ে তাদের দিকে চেয়ে বলে, কি হলো, সবাই বসে আছো কেন? আর আন্টি আপনাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? রুশান বাবার সাথে আর জবানবন্দি নেওয়া ওই লোকটার সাথে থাকার কারণে এসব কিছুই জানে না সে। ফৈদা আন্টি একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আমার খুব টেনশন হচ্ছে নিলয়ের জন্য। ছেলেটা একটু বোকা টাইপের, যার কারণে ভুল করে বারবার। কিন্তু সবাই বকবকি করায় হঠাৎ আজ 2 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। না জানি কোনো বিপদ হয়েছে কিনা। রুশান এবার খাওয়া বন্ধ করে বলে, নিলয় নিখোঁজ মানে? কোথায় গেছে সে? তুষার একটু ভয়ার্ত চেহারায় রুশানের দিকে তাকিয়ে সত্যটা বলে দেয়, যা শুনে নিবিড় ও তুষারের দিকে রাগী দৃষ্টিতে তাকায় সে। তুষার আমতা আমতা করে বলে, ভাই আমি কিভাবে জানবো যে ও রাগ করে এভাবে হারিয়ে যাবে? আমরা ভেবেছিলাম এবার একটা শিক্ষা পাবে আর নিজেকে শুধরে নিবে। আমি ভালোর জন্য কিছু করতে গেলেও উল্টো সেটা বিপদ হয়ে দাঁড়ায়। ফৈদানটি তুষারকে থামিয়ে দিয়ে বলে, এখন ওসব বলার সময় নয় তুষার, নিলয়কে খুঁজে বের করাটাই জরুরি এখন। রুশান এবার শান্ত হয়ে বলে, আমাকে কেন জানানো হয়নি? নিলয় আজ 2 দিন ধরে নিখোঁজ। রাজ তুমি কি জানতে বিষয়টা? রাজও সম্মতি জানিয়ে বলে, তাহলে আমাকে বলনি কেন? রাজ শান্তভাবে বলে, ভেবেছিলাম হয়তো ওদের বন্ধুদের মাঝে ঝগড়া হয়েছে, ওরা আবার ঠিক করে বাসায় নিয়ে আসবে, কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাবে সেটা ভাবিনি। রুশান নিজের মাঝে একটু বিরক্তি প্রকাশ করলো, তারপর বলে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমাদের একটু ধারণা নেই? টিভিতে নিউজ পেপার দেখছো না যে হঠাৎ হঠাৎ কত মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা ভেসে ওঠে? আর এমন অবস্থা নিলয়ের মতো একটা বোকা ছেলে এভাবে বাইরে থাকাটা কতটা বিপজ্জনক। রুশানের কথা এবার মাথা তুলে তাকালো রাজ। মাথায় একটা চিন্তা ঢুকে গেল যে নিলয় ওসব লোকদের পাল্লায় পড়েনি তো। ফৈদানটি পরিস্থিতি শান্ত করে
বলে আমাদের অতি শীঘ্রই পুলিশকে খবর দিতে হবে। রুশান হাত ধুতে ধুতে বলে তার প্রয়োজন নেই, সবাই যেহেতু ব্যর্থ সেহেতু আমি খুঁজে বের করছি নিলয়কে। বলেই উঠে চলে গেল রুশান। তুষার ঠোঁট উল্টিয়ে রুশানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, যার অর্থ রুশানের হাবভাব কিছুই বুঝতে পারেনি সে। এরপর সারা দিন কেটে গেল। রাতে বাসায় ফিরে এলো রুশান। সবাই উৎসাহ নিয়ে রুশানের দিকে তাকালো, কিন্তু তার হতাশার ভাবটাই দেখতে পেল সবাই। রুশান হতাশা ভঙ্গিতে বলে সারা শহর খোঁজেও নিলয়কে পেলাম না। সকাল থেকে সন্ধ্যা থেকে এখন রাত, কোথাও তার কোনো খোঁজ পাওয়া গেল না। জামাটা ছুঁড়ে ফেলে দিয়ে মাথার হাত দিয়ে নিশ্চুপ হয়ে বসে রইল সে। তুষার অপরাধী চোখে নিজের দিকে তাকিয়ে রইল। তার একটাই ভাবনা, নিলয়ের কিছু হয়ে গেলে তার জন্য শুধু সে নিজেই দায়ী। কেটে গেল আরো একদিন। দুপুরের খাবার শেষে বিকেলে একটু শুয়েছিল নিবিড়। তখনই ফোন বেজে ওঠে তার। বাবু 3 নম্বর ফোন দিয়েছে। ফোন রিসিভ করলে ওপাশ থেকে নীরা বলে আজ সন্ধ্যায় দেখা করবে, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। নিবিড় শোয়া থেকে উঠে বসে বলে কিসের সারপ্রাইজ বাবু? নীরা বলল বলে দিলে কি সেটা সারপ্রাইজ হয়? নিবিড় হাস্যোজ্জ্বল মুখে বলে কখন আসতে হবে? নীরা সোজাসুজি ভাবেই বলল 7টার দিকে। রেডি হয়ে গায়ে পারফিউম মেরে চলে গেল নিবিড়। আজ কি সারপ্রাইজ দিবে তা দেখার জন্য যেন আর তর সইছে না তার। নীরার সাথে দেখা হওয়ার পর একটা রেস্টুরেন্টে ঢুকলো দুজন। নীরা মেনু কার্ডটা বাড়িয়ে দিয়ে বলে যা খাবে অর্ডার করো, আমার পক্ষ থেকে ট্রিট। নীরার অতিভক্তি যেন আজ কেমন সন্দেহজনক, তবুও এত কিছু ভাবার সময় নেই তার। মেনু কার্ড হাতে নিয়ে একে একে অর্ডার করলো সে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষে কেমন ঘুম ঘুম পাচ্ছে নিবিড়ের। সামনে নীরা বসে আছে আর পাশে তাকিয়ে দেখে তার 4 নম্বর বাবু ওয়েটার ড্রেস পরে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে একে একে তার সব বাবু এসে দাঁড়ালো। ওদের মাঝে একজন খুব নরম স্বরে বলে খুব ঘুম পাচ্ছে বাবু, কাঁথা বালিশ এনে দিব? নিবিড় মাথা তুলে তাকানোর চেষ্টা করেও কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে না। সামনে সব ঘোলা ঘোলা লাগছে তার। 2 হাতে চোখ কষলে তাকালে হালকা ঝাপসার মাঝে দেখতে পেলেও 7 থেকে 8টা মেয়ে তার সামনে। মাথাটা ভার হয়ে আসছে ধীরে ধীরে। টেবিলে মাথা রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল সে। এক ঘুমে কতক্ষণ ছিল ঠিক মনে নেই তার। হঠাৎ এক বালতি পানি মুখের উপর পড়তেই চোখ খুলে তাকায় সে। মাথাটা কয়েকবার ঝাঁকি দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে সে। তারপর মাথা তুলে তাকিয়ে দেখে তার সব বাবু সেখানে উপস্থিত, আর প্রত্যেকের হাতে একটা করে লাঠি। নিবিড়ের ঘুমের ঘোর কাটেনি পুরোপুরি। বাচ্চাদের মতো তাকিয়ে বলে আমি কোথায়? একটা মেয়ে লাঠি হাতে সামনে এগিয়ে এসে বলে তুমি এখন শ্বশুর বাড়িতে বাবু। নিবিড় আবারও অবুঝের মতো নিষ্পাপ কণ্ঠে বলে কার? একটা মেয়ে এবার নিবিড়ের গাল টিপে ধরে রাগী গলায় বলে হারামি, এখন কিছু মাথায় ঢুকছে না তোর? নিবিড় এবার নড়ে চড়ে উঠতেই দেখে তার হাত পা বাঁধা, আর সামনে তার একে একে সব বাবু লাঠি হাতে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার বিষয়টা মাথায় ঢুকলো তার যে সে ভালোই বিপদে পড়েছে। একটা শুকনো ঢোক নিয়ে বলে আপনারা কারা? একটা মেয়ে রাগী গলায় বলল এখন চিনতে পারছিস না আমাদের? নিবিড় জায়গায় অস্বীকার করে বলে না তো, কে আপনারা? এবার নীরাও বলে এখন আমাকেও চিনতে পারছো না বাবু? নিবিড় এবার নীরার দিকে তাকিয়ে অসহায় ভাবে বলে আপনি কে? এবার আরেকটা মেয়ে গালি দিয়ে রেগে এসে বলে এর সাথে এখনো কিসের কথা? লাঠি একটা তার পেছন দিয়ে দিলেই তো সব মনে পড়বে। নিবিড় আবারও অসহায় ভাবে তাকিয়ে বলে আপনার মুখের ভাষা এত খারাপ কেন আপু? মেয়েটি আবারও গালি দিয়ে বলে এখন তোর আপু হয়ে গেছি তাই না? এই তোমরা দাঁড়ায় আছো কেন? বানাও শালারে। নিবিড় আর কিছু বলে ওঠার আগেই শুরু হয়ে গেল তামিল সিনেমার মায়ের হচ্ছে জোরে কিন্তু সাউন্ড কম। কিছুক্ষণ পর শান্ত হলো মেয়েগুলো। নিবিড় একেবারে লুলা হয়ে গেছে। একটা মেয়ে সবাইকে থামিয়ে বলে একে মেরে কোনো লাভ হবে না, ওরটা কেটে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর কখনো কোনো মেয়ের সাথে এমন করার সাহসও পাবে না। মুহূর্তে নিবিড় চিৎকার করে বলে ওঠে না 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 আপু, আপনি আমার ধর্মের বোন, আপনি আমার আপু, আমার মা, চাচি, খালা সব। আমি আর জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না। একটা মেয়ের মায়া হলো নিবিড়ের প্রতি। বেচারাকে এতক্ষণ ধরে অনেক মেরেছে, তাই মায়া দেখিয়ে বলে আচ্ছা ও যেহেতু কথা দিয়েছে যে আর কোনো মেয়ের সাথে রিলেশন করবে না, তাহলে এখন ছেড়ে দে তাকে। আরেকটা মেয়ে বলে দাঁড়ান আপু, ওকে আগে শপথ করানো দরকার। তারপর নিবিড়ের দিকে তাকিয়ে বলে বল আমি শপথ করিতেছি যে। নিবিড়ও ভয়ার্ত গলায় বলে আমি শপথ করিতেছি যে। তারপর মেয়েটা বলে জীবনের সব মেয়েকে নিজের বোনের নজরে দেখিব। নিবিড় এবার থেমে গিয়ে বলে তাহলে বউ কে হবে? আশেপাশে সব মেয়ে এবার কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। রাত তখন প্রায় 11টা। মেয়েগুলো নিবিড়কে রাস্তায় একা ছেড়ে দিয়ে চলে গেল। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে নিবিড়। শরীরের ব্যথায় সামনের দিকে পা বাড়ানোর শক্তিটুকু পাচ্ছে না সে, তবুও হেঁটে চলেছে। যাই হোক বাসায় তো পৌঁছাতে হবে। কিছুটা গিয়েই একটা দেওয়াল ধরে কিছুক্ষণ দাঁড়ায় সে, আবার কিছুটা হেঁটে আরেকটা দেওয়ালে ধরে দাঁড়ায়। এভাবেই হাঁটতে হাঁটতে বাসার দিকে চলল সে। বাসায় এসে গেটে কয়েকবার টোকা দিলে দারোয়ান চোর চোর বলে চেঁচানো শুরু করলো। নিবিড় ক্লান্ত গলায় বারবার বলছে চাচা আমি নিবিড়, কিন্তু চাচার গানে সেই কথা পৌঁছাচ্ছে না। কিছুক্ষণের মাঝে তুষার লাঠি নিয়ে বেরিয়ে আসে, আর তার পিছে রাজ আর রুশান। তুষার গেট খুলেই দেখে বাইরে গেটের সামনে হেলান দিয়ে ক্লান্ত শরীরে নিয়ে বসে আছে নিবিড়।
তুষার এবার লাঠি ফেলে নিবিড়কে ধরে বলে। রুশান সামনে এগিয়ে এসে আরেক হাত তার কাঁধে নিয়ে নিবিড়কে ভেতরে নিয়ে যেতে যেতে বলে, কিরে কারা মেরেছে তোকে? তুষার বলে, কে মারবে আর, নিশ্চয়ই কোনো মেয়ের সাথে আকাম করতে গিয়ে মানুষের হাতে ধরা পেরে রাম কেলানি খেয়ে এসছে। নিবিড় ক্লান্ত গলায় বলে, ছিছি ভাই, এসব কি অপবাদ দিচ্ছিস? আমি এতটাও খারাপ না, জীবনে এসব করতে যাইনি আমি। তুষার তাকে ধরে হাঁটতে হাঁটতে বলে, তাহলে এই অবস্থা কে করেছে তোর? পাশ থেকে রাজ বলে, ভাই দেখেছো ও ক্লান্ত, আগে ওকে ঘরে নিয়ে চলো, তারপর না হয় এসব জিজ্ঞেস করবে। রাগে হঠাৎ ফোন দিল রাইসা। রুশান ঘুমে ঘুমে চোখে ফোন রিসিভ করে বলে, বল, এত রাতে ফোন দিলি কেন? রাইসা স্বাভাবিকভাবে বলে, কেন ফোন দিলি কি সমস্যা? আর প্রেমিক প্রেমিকারা তো গভীর রাত অব্দি ফোনে কথা বলে কাটিয়ে দেয়। রুশান হাই তুলে বলে, ওসব আলগাপিরিত আমার নেই, ভোর রাত অব্দি জেগে বাবুসোনা ডাকার মাঝে ভালোবাসার প্রকাশ হয় না। আর এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? আমি কি তোর বর নাকি প্রেমিক, কোনটা? রাইসা এবার কিছুটা রেগে বলে, আমি আপনার কিছুই না। রুশান স্বাভাবিকভাবে বলে, খালাতো বোন। রাইসা বলল, শুধুই খালাতো বোন? তাহলে ওই দিন গলার মাঝে লেখাটা লিখেছিলেন কেন? রুশান বলল, ওটা লিখেছি যেন তুই হিজাব পরে চলিস তাই। রাইসা অভিমান করে বলে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, তাই তো? রুশান আবার হাই তুলে তুলে বলে, আমি কি সেটা বলেছি নাকি? রাইসা একটু হাস্যোজ্জ্বল মুখে বলে, তার মানে ভালোবাসেন তাই না? রুশান আবার বলে, আমি কি সেটাও বলেছি নাকি? রাইসার রাগ হলো একটু, তবুও তা সামলিয়ে বলে, আচ্ছা যাই হোক, আজ কয় তারিখ? রুশান এককাত হয়ে শুয়ে বলে, কেন 22 তারিখ? রাইসা একটু মুচকি হেসে বলে, আর 3 দিন পরে কি মনে আছে কিছু? রুশান একটু দুষ্টমি করে বলে, মনে আছে তো। রাইসার কেমন জানি খুব আনন্দ হলো ভেতর ভেতর, তার মানে রুশান বিশেষ দিনের কথা ঠিকই মনে রেখেছে। তবুও উৎসাহ নিয়ে বলে, বলেন তো কি? রুশান স্বাভাবিকভাবে বলে, আজ 22 তারিখ, মানে 3 দিন পর হবে 25 তারিখ, এটা তো সবাই জানে। রাগে ধূর সূচকের শব্দ উচ্চারণ করে ফোন রেখে দিল। ফোন রেখে আবার ঘুমিয়ে গেল রুশান। গভীর রাতে খুব জ্বর উঠলো নিবিড়ের। ঘড়ির কাঁটা তখন 3টা পার হয়ে গেল। নিবিড়ের এমন অবস্থা দেখে ঘুমায়নি তুষার। তুষার পাশে বসে নিবিড়ের মাথায় জলপট্টি দিচ্ছে, আর নিবিড় বিড়বিড় করে বলছে, ভাই মেয়ে মানুষ যে এত ভয়ঙ্কর তা আগে জানতাম না আমি। বিশ্বাস কর ভাই, ওরা সবাই মিলে আমাকে মারতে 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 মারতে। তুষার এবার নিবিড়ের বিড়বিড় থামিয়ে বলে, ভাই চুপচাপ শুয়ে থাকতো, ওসব মনে করতে থাকলে জ্বর আরো বাড়বে তোর। পরদিন সকালে রুমে নাস্তা নিয়ে আসে ফরিদা আন্টি। নিবিড়ের কপালে হাত রেখে দেখে জ্বর এখনো পুরোপুরি ছাড়েনি। হাতে কয়েকটা মারের দাগ দেখে বলে, ইস, একেবারে ঝাঁঝরা করে ফেললো। দেখি জামা খোলো তো। নিবিড়ের একটু লজ্জা লাগলেও ফরিদা আন্টি তার টি শার্ট খুলে পিঠের দিকে তাকিয়ে দেখে শুধু মার আর মারের দাগ। তবে তিনি সবচেয়ে বড় অবাক হয়েছে নিবিড়ের পিঠে বড় একটা কাটা দাগ দেখার পর। দেখে মনে হচ্ছে অনেক পুরনো এই দাগ। কৌতূহল বশত সে প্রশ্ন করলো, তোমার পিঠে এই কাটা দাগটা কিসের নিবিড়? নিবিড় স্বাভাবিকভাবে বলে, আমি নিজেও জানি না আন্টি, তবে ছোট থেকেই দেখছি এটা। ওটা নিয়ে আর প্রশ্ন করলো না সে। নিবিড়কে আবার টি শার্ট পরিয়ে খাইয়ে দিতে লাগলো, যেন নিবিড় তার নিজেরই ছেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।